তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি জানি না তোমাদের প্রথম ক্লাস কেমন লেগেছে। তো আমরা মূলত 2021 নিট এই পরীক্ষাকে টার্গেট করেই আমি মূলত ফিজিক্সের উপর ইউনিট ওয়াইজ কিছু থিওরিটিক্যাল আলোচনা, তার সঙ্গে কিছু প্রবলেম সলভ করে দিচ্ছি এবং ওই টাইপের প্রবলেম তোমরা কিন্তু যে কোনো একটা বই ফলো করলে অনেক পাবে। তোমরা এবার সলভ করতে থাকো নিজেরা। বিভিন্ন বই থাকে যেখানে কোশ্চেন দেওয়া থাকে, আবার অ্যান্সার দেওয়া থাকে, এগুলো প্র্যাকটিস করতে থাকো। একদম শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি। তো এই শেষ 45 দিনের মধ্যে যে টার্গেট, যে আমরা এই নিটে র্যাঙ্ক করার জন্য আমরা আমাদের যথাসাধ্য পরিশ্রমটা এখন দেব। সারাদিনে পার সাবজেক্টে 3 ঘন্টা মিনিমাম দেব এবং সেটা মন দিয়ে। এই মুহূর্তে একটু আড্ডা, গল্প এবং ফেসবুক প্রভৃতি প্রয়োজন ছাড়া আমরা কোনোটাই করব না। তাহলে আমরা আসছি আজকে যে ইউনিটটাতে যাব, 11-এর 9 নম্বর ইউনিট, যেটার নাম হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। অর্থাৎ আমরা যে কোনো গ্যাসের, আইডিয়াল গ্যাস বা রিয়েল গ্যাসের, মূলত আমরা থিওরিটিক্যাল যেটা পড়বো সেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, তার যে মলিকিউল, তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো থাকে বা কি কি প্রপার্টি থাকে, এইগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করছি। তো এই চ্যাপ্টারে প্রথম যেটা আলোচনার বিষয়বস্তু আসবে যে মলিকুলার মোশন, অর্থাৎ আণবিক গতি। যে কোনো একটা গ্যাসের মধ্যে থাকা অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ যে গ্যাস মলিকিউলস, তাদের মোশন কেমন বা মোশন যে আছে আমরা বুঝবো কি করে, প্রথমে সেই জায়গাটাতে আসি। তোমরা সকলেই জানো যে এই মোশন এলোমেলো, অর্থাৎ র্যান্ডামলি এদিক ওদিক যে কোনো ভেলোসিটি নিয়ে যে কোনো দিকে ছুটে বেড়াতে পারে, যার কোনো নির্দিষ্ট কোনো প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স নেই। এটাই একটা প্রপার্টি, যেটার যে মোশনটার আমরা নাম দিয়েছিলাম, এলোমেলো গতিটার নাম দিয়েছিলাম ব্রাউনিয়ান মোশন, ব্রাউনীয় গতি। তো সেই ব্রাউনিয়ান মোশনের ক্যারেক্টারিস্টিক্স জানবো। তার আগে আমরা জেনে নেব যে গ্যাস মলিকিউলস, যে এদের যে মোশন আছে, অর্থাৎ গ্যাস অণুগুলোর যে গতি আছে, সেটা আমরা বুঝবো কি করে। তার জন্য 3টে প্রক্রিয়া আমরা বলি মূলত। একটা হচ্ছে ডিফিউশন বা ব্যাপন, অর্থাৎ এই ব্যাপন প্রক্রিয়া বা ডিফিউশন প্রক্রিয়া আমরা বায়োলজির সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা দেখেছি যে কোনো একটা মিডিয়ামে পার্টিকেলগুলো স্পন্টেনিয়াসলি, মানে স্বতঃস্ফূর্তভাবে হায়ার ডেন্সিটি থেকে লোয়ার ডেন্সিটির দিকে যাবে যতক্ষণ না ডেন্সিটি ইকুয়াল হবে। সেই প্রসেসটার নাম হচ্ছে ডিফিউশন। তো এই ডিফিউশন বা ব্যাপন, এটা থেকে আমরা বুঝতে পারবো যে মলিকিউলগুলোর মোশন আছে। 2 নম্বরে আসছি, যেটার নাম হচ্ছে ভেপার প্রেসার, অর্থাৎ বা গ্যাস প্রেসার আমরা বলতে পারি। যে যদি কোনো একটা গ্যাসিয়াস মিডিয়াম ভেপার আকারে কোনো একটা কনফাইন্ড কন্টেনার, মানে আবদ্ধ পাত্রে রাখা থাকে, তাহলে সেই পার্টিকেলস বা মলিকিউলসগুলো যখন সেই কন্টেনারের দেয়ালে গিয়ে ধাক্কা মারে, সেক্ষেত্রে একটা প্রেসার দেয়। তাহলে যেহেতু প্রেসার আছে, আমরা জানি যে গ্যাসের চাপ আছে, আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ বা বাষ্পের চাপ আছে, সেই জন্য আমরা বলবো যে ভেপার প্রেসার আছে মানেই এই মলিকিউলগুলোর মোশন আছে। আর শেষ যেটা আসছে এক্সপানশন। এক্সপানশন মিন্স যে গ্যাসের প্রপার্টি হলো নিজের ভলিউমটাকে ইনক্রিজ করা। অর্থাৎ কোনো একটা কন্টেনার থেকে যদি গ্যাসকে আমরা ফ্রি হতে দিই, তাহলে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই যে একটা এক্সপানশন যে প্রপার্টি, অর্থাৎ প্রসারণশীলতা, সেই ধর্মটি থেকে আমরা বুঝতে পারবো যে গ্যাস মলিকিউলসগুলো মোশনে আছে। তো এবার আমরা আসছি ব্রাউনীয় মোশন। ব্রাউনীয় গতি কি না, জাস্ট একটু পয়েন্ট আকারে বলে দিই মুখেই, যে ব্রাউনীয় গতি হচ্ছে সেটাই যেটা এলোমেলো, চিরস্থায়ী এবং স্বতঃস্ফূর্ত, অর্থাৎ র্যান্ডামলি স্পন্টেনিয়াস, এবং সেটা কন্টিনিউ চলবে, থামবে না, কখনো রেস্ট নেবে না মলিকিউলগুলো। এটাই হচ্ছে ব্রাউনিয়ান মোশন। এই মোশন একমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, মানে টেম্পারেচার বাড়লে ব্রাউনিয়ান মোশন বাড়ে, টেম্পারেচার কমলে ব্রাউনিয়ান মোশন কমে। যদি পার্টিকেলের সাইজ খুব ছোট হয়, তাহলে ব্রাউনিয়ান মোশন বেশি হবে, অর্থাৎ ব্রাউনীয় গতি বেশি হবে। যদি ভিসকাস প্রপার্টি, অর্থাৎ সান্দ্রতা ধর্ম বা ভিসকসিটি
যদি মিডিয়ামের বেশি হয় তাহলে সেই মিডিয়ামে ওই পার্টিকেলগুলোর ভেলোসিটি কিন্তু কমে যাবে, অর্থাৎ মোশনটা কমে যাবে। যদি এই সমস্ত এফেক্টগুলো না পড়ে, তাহলে আমরা যদি একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে নিয়ে যাই, যদি তার সাইজ সেম থাকে, তাহলে বলছে যে তার কেমিক্যাল প্রপার্টির উপর, ওই মিডিয়ামটার কেমিক্যাল প্রপার্টির উপর ব্রাউনিয়ান মোশন কিন্তু ডিপেন্ড করবে না। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে থিওরিটিক্যাল এমসিকিউর জন্য। তারপর এই ব্রাউনিয়ান মোশনের ব্যাখ্যাও আছে, আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে দেখতে পারি, আমরা সেগুলো এখানে ডিটেলস যাব না। আমরা যেটা যাচ্ছি এবার পস্টুলেট বা অ্যাজাম্পশন। আমরা অ্যাজাম্পশনটা কিভাবে করব, অর্থাৎ গ্যাস মলিকিউলসগুলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে অবিরাম, তার মোশন সম্পর্কে আমরা কনসেপ্ট করতে পারছি না। সেই জন্য বিভিন্ন সায়েন্টিস্ট মিলে এই গ্যাস মলিকিউলসগুলোর প্রপার্টি কেমন হয় সেটা অ্যাজিউম করে, অর্থাৎ নিজস্ব কিছু চিন্তা ভাবনা করে অঙ্গীকারবদ্ধ হয়ে কিছু বিবৃতি দেন, যে বিবৃতিগুলো পরবর্তীকালে বিভিন্ন ধর্মের সঙ্গে মিলে যায়। সেই জন্য আমরা এটাকে বলবো অ্যাজাম্পশন বা পস্টুলেট। সেই অ্যাজাম্পশন কি কি বলছে, যে প্রত্যেকটা গ্যাসের মানে যে ডিফারেন্ট ডিফারেন্ট যে গ্যাস থাকে তাদের পার্টিকেলগুলো মাস এবং ভলিউম ডিফারেন্ট বা প্রপার্টিটাও হবে ডিফারেন্ট। কিন্তু যদি একই গ্যাস হয়, যেমন এখানে হাইড্রোজেন গ্যাস, ওখানেও হাইড্রোজেন গ্যাস, বা সব জায়গার হাইড্রোজেন গ্যাসের কথা যদি ভাবি, তাহলে একই গ্যাস হচ্ছে, তখন কিন্তু তাদের মলিকিউলগুলোর মাস হবে সেম। অর্থাৎ একই গ্যাসের অণুগুলি হবে একই রকম, ভিন্ন গ্যাসের অণুগুলি হবে ভিন্ন রকম। এটা গেল 1 নম্বর অ্যাজাম্পশন। 2 নম্বর আসছি, তাহলে অ্যাজাম্পশনের এটা 1 নম্বর গেল। 2 নম্বর কি বলছেন, যে এই পার্টিকেলগুলো বা এই মলিকিউলগুলো যে কোনো ভেলোসিটি নিয়ে যে কোনো দিকে ছোটাছুটি করতে পারে, এবং সেই ভেলোসিটি রেঞ্জ হচ্ছে 0 টু ইনফাইনাইট। অর্থাৎ কোনো পার্টিকেল বা কোনো মলিকিউল কি ভেলোসিটি নিয়ে যাবে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। যে কোনো দিকে যে কোনো ভেলোসিটি নিয়ে একটানা গতিশীল হতে পারবে, এদিক ওদিক ধাক্কা লাগতে পারে। বলছে একটা কলিশনের পর, মানে একটা ধাক্কা লাগার পর যখন পরবর্তী যে ধাক্কাটা লাগছে, এই যে মাঝের যে পাথটা, সেটা কিন্তু স্ট্রেট লাইন মোশন হবে এবং ইউনিফর্ম ভেলোসিটি। অর্থাৎ একটা ধাক্কার পর যখন পরবর্তী ধাক্কা লাগবে, তখন বলছে যে এই পার্টিকেল বা মলিকিউলগুলো সমবেগে এবং সরল রেখায় গতিশীল হবে। তাহলে এখানে আমি ফর্মুলা বলতে পারি এস ইজিক্যাল টু ভিটি, যেখানে ভি হচ্ছে আরএমএস ভেলোসিটি, আমরা জানবো একটু পরে, টি টাইম, আর এস হচ্ছে এই পাথ। এই পাথটার নাম দেওয়া হলো ফ্রি পাথ। অর্থাৎ একটা কলিশনের পর পরবর্তী যে কলিশন, মানে একটা সংঘর্ষের পর পরবর্তী যে সংঘর্ষ, মাঝের যে পথটা গেল সরলরৈখিক মোশন, এটার নাম হচ্ছে ফ্রি পাথ বা মুক্ত পথ। এই রকম মুক্ত পথের লেন্থ অনেক ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়া যাবে। তাদের যদি অ্যাভারেজ করা হয় বা মিন নেওয়া হয়, তাহলে সেটার নাম হবে মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ, এটাকে আমরা ল্যামডা দিয়ে লিখবো পরবর্তীকালে, মিন ফ্রি পাথ। অর্থাৎ ফ্রি পাথ হচ্ছে একটা কলিশনের পর পরবর্তী কলিশনের যে মধ্যে যে গ্যাপটা, এইরকম গ্যাপের ডিফারেন্স মানে লেন্থটা তো আলাদা আলাদা হবে, তাদের আবার মিন নিলে সেটা হচ্ছে মিন ফ্রি পাথ। এই গেল। তারপরে আসছে এই যে প্রত্যেকটা কলিশন হবে সেটা কিন্তু পারফেক্টলি ইলাস্টিক, আমরা ধরে নেব পারফেক্টলি ইলাস্টিক, অর্থাৎ সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক বা পূর্ণ স্থিতিস্থাপক। অর্থাৎ এই কলিশনের ফলে ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হবে না, অর্থাৎ যা বেগে ধাক্কা লেগেছিল ধাক্কার পরেও ভেলোসিটিটা সেম থেকে যাবে, এবং শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ হবে, আর ক্ষেত্রে কোনো এনার্জি লস হবে না। তারপর কি বলছে, যে গ্যাস মলিকিউলসগুলোর আয়তন, মানে গ্যাসের যে টোটাল যে ভলিউমের রেসপেক্টে মলিকিউলসগুলোর যে ভলিউম, সেটাকে আমরা নেগলেক্ট করব। অর্থাৎ পুরো পাত্রে যতটা গ্যাস আছে সেই আয়তনের তুলনায় গ্যাস অণুগুলোর আয়তন আমরা নগণ্য ধরে নেব। যদিও কিন্তু সামান্য হলেও আয়তন থাকে, যেটা পরবর্তীকালে বিজ্ঞানী
ভান্ডার ওয়াল এসে আমাদের যখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে সমীকরণ দেয় তখন কিন্তু ওই কারেকশনটাকে আমাদের হিসাব করতে হয়। আর কি, প্রত্যেকটা কণা বা প্রত্যেকটা অণু পরস্পরের সঙ্গে কোনো রকম কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে না, এটাও কিন্তু পরবর্তীকালে ভুল বলে ধরা পড়বে। কারণ অ্যাকচুয়ালি আকর্ষণ বা বিকর্ষণ বল প্রযুক্ত হবে, কারণ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন কোথায় যাবে, অর্থাৎ মহাকর্ষীয় আকর্ষণ বল থাকবে। সেই জন্য এটাও কিন্তু পরবর্তীকালে কারেকশান হবে, যে কারেকশানটার নাম দেওয়া হচ্ছে প্রেসার কারেকশান। আমরা এটা কেমিস্ট্রিতে বা তোমরা এটা কেমিস্ট্রিতে দেখেছো যে যখন আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে যখন রিয়েল গ্যাস ইকুয়েশনে আসছে দুটো কারেকশান করতে, একটা ভলিউম কারেকশান আর একটা প্রেসার কারেকশান, সেটা আমাদের সিলেবাসে অতটা নেই, সেই জন্য আর উল্লেখ করলাম না, তোমরা এই ব্যাপারটা জানো। তো এই যে পস্টুলেটগুলো, এগুলো কিন্তু আমরা মোটামুটি একটা মনে রাখবো পয়েন্ট আকারে। তো এই অ্যাজামশনগুলোর উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে আমাদের হিসাবগুলো আসবে। যাই হোক, এর পরবর্তী আলোচনাতে যাচ্ছি যে এই ফ্রিপাতের হিসাবটা কীরকম করে হয় না, এই ল্যামডার হিসাবটা হয় এই রকম যে একটা মলিকিউল যতটা ডিস্টেন্স কভার করে, ডিস্টেন্স অফ এ মলিকিউল, সে এই মলিকিউলটা হয়তো বিভিন্ন মলিকিউলের সঙ্গে ধাক্কা লাগছে, তো যত ডিস্টেন্সে কভার করলো বাই টোটাল নাম্বার অফ কলিশন। তো এইভাবে তো নাম্বার কাউন্টিং করা যায় না, আমরা এগুলো প্রবাবিলিটি ফাংশন ধরে হিসাব করে, যেটা আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে আছে হিসাব, সেই হিসাব করে আমাদের যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা আমরা মনে রাখবো। এটা বিভিন্ন প্রসেস অনুযায়ী, অর্থাৎ বিভিন্ন সায়েন্টিস্টের অনুযায়ী বা বিভিন্ন সায়েন্টিস্টের টিম অনুযায়ী হিসাব করলে এই ফর্মুলাগুলো আসে। 1/π সিগমা স্কোয়ার এন, যেখানে সিগমা হচ্ছে ডায়ামিটার অফ এ মলিকিউল, অর্থাৎ যে কোনো অণুর ব্যাস, যেটাকে আমরা বলি ডায়ামিটার। আবার এটাকে আমরা বলি প্রভাব গোলকের ব্যাসার্ধ, অর্থাৎ রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স স্ফিয়ার। সেটা কীরকম না, এইটা যদি কোনো একটা মলিকিউল হয়, বলছে যে এই মলিকিউলের সেন্টারের থেকে যদি অন্য একটা মলিকিউলের সেন্টার আর এবং আর, অর্থাৎ আর প্লাস আর টুয়ার্ড ডিস্টেন্সে থাকে, তাহলে সেকেন্ড মলিকিউলটা প্রথম মলিকিউলটাকে মানে ফার্স্ট মলিকিউলকে জাস্ট টাচ করে বেরিয়ে যেতে পারে। তাহলে কলিশন লাগবে না যদি এদের মধ্যে সেপারেশনটা 2r এর সামান্য হলেও বেশি হয়, আর কলিশন হবে যদি 2r এর সামান্য হলেও কম হয়। তাহলে 2r হলো আমাদের লিমিটিং ভ্যালু, 2r মানেই হচ্ছে রেডিয়াসের ডবল, সেই জন্য এটাই হচ্ছে ব্যাস মানে ডায়ামিটার। তাহলে এই মলিকিউলটাকে ধরে আমরা যদি এই 2r রেডিয়াসের একটা স্ফেয়ার ইমাজিন করি, মানে গোলক কল্পনা করি 3Dতে, সেই গোলকের ব্যাসার্ধ এটাকে বলা হচ্ছে 2r, যেটাকে আমরা সিগমা দিয়ে লিখছি। এই জন্য এই সিগমাকে বলা হয় অণুর ব্যাস, আবার এই সিগমাকে বলা হবে প্রভাব গোলকের ব্যাসার্ধ বা রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স স্ফেয়ার। এন হচ্ছে নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম, অর্থাৎ একক আয়তনে অনুসংখ্যা। এইগুলো যদি জানি তাহলে আমি ল্যামডা পেয়ে যাব। কিন্তু একটু গন্ডগোল হয়, অনেক সময় কনস্ট্যান্টটা চলে আসে এইটা 1/, একটা √2 চলে আসে, তাহলে 1/π সিগমা স্কোয়ার এন হতে পারে, আবার 1/√2 সিগমা স্কোয়ার এন হতে পারে, আবার অনেক সময় পাইটাকে সরিয়ে দিয়ে 1/, সিগমা স্কোয়ার এনও হতে পারে। এখন তোমরা হয়তো বলবে যে আমরা কোন ইকুয়েশন নেব, তো এখানে অপশানগুলো এমনই থাকে, জেনারেলি এইটা বেশি কারেক্ট আমি দেখেছি, বেশিরভাগ জায়গাতে অ্যান্সার এটা ধরে মিলছে। তবুও বলবো এটা কিন্তু মেজারমেন্ট ভ্যালু থেকে এটা রিলেশন দিয়ে যে অঙ্কগুলো হয়, যে কার সঙ্গে প্রপোর্শনাল বা ইনভার্সলি প্রপোর্শনাল, তখন কিন্তু আমরা এই ফর্মুলার যে কোনো একটা মনে রাখলে মোটামুটি কাজ হয়ে যায়। তবুও বলবো বেশি কারেক্ট এইটা, তবে এই দুটো অপশানে থাকতে পারে, হয়তো অপশানে এটা নেই, এই দুটোর মধ্যে আছে, তখন কিন্তু আমরা সেটাকে কারেক্ট হিসাবে নিয়ে নেব, আর যদি এটা থাকে অবশ্যই এটা নেবে, এই বলার। তাহলে এটা হলো মিন ফ্রিপাতের একটা ক্যালকুলেটিভ একটা ফর্মুলা, আর কিছু না, এটাকে আমরা মুখস্থর মতো রাখবো। এবার আসছি মিন ভেলোসিটি বা অ্যাভারেজ ভেলোসিটি, আর মিন স্কোয়ার ভেলোসিটি শেষেরটা হবে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, নামের মধ্যেই সব। মিন ভেলোসিটি
অর্থাৎ এভারেজ ভেলোসিটি, যেটাকে আমরা সি বার দিয়ে লিখব। নিয়ম কি না, c1 প্লাস c2 প্লাস c3 প্লাস ডট 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 প্লাস cn পুরোটা বাই n। যদি টোটাল নাম্বার অফ মলিকুল, আচ্ছা এটা আমি ক্যাপিটাল এনই ধরছি, cn এটা হচ্ছে ক্যাপিটাল এন, তাহলে টোটাল ভেলোসিটিকে আমরা যোগ করলাম, নাম্বার অফ মলিকুল দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে মিন ভেলোসিটি। যদি আমরা মিন স্কোয়ার ভেলোসিটি বলি, মিন স্কোয়ার ভেলোসিটি, তখন তাকে আমরা লিখব সি স্কোয়ার বার, এটা সমান সব স্কোয়ার হয়ে যাবে তখন, c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট 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 cn স্কোয়ার বাই n। আর যেটা আরএমএস বা রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার বা সিআরএমএস মানেই কিন্তু আবার রুট ওভার সি স্কোয়ার বার, এটা সমান হবে রুট ওভার আগেরটা c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট 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 cn স্কোয়ার বাই n। তবে আমি বলবো এই টার্মটা মনে রাখলেই হবে, রুট মিন স্কোয়ার, আগে স্কোয়ার করব, মানে রুট মিন স্কোয়ার, রুট কার রুট করব, মিন স্কোয়ারের, মিন কার করব, স্কোয়ারের, তাহলে আগে আমি স্কোয়ার করব, তারপর তার মিন করলাম, স্কোয়ারগুলোকে যোগ করে n দিয়ে ভাগ, তারপর তার রুট করব, সেটাই হবে আরএমএস ভ্যালু। মিন স্কোয়ার ভেলোসিটি, আগে স্কোয়ার করব তারপর তার মিন করব, এটাই হলো মিন স্কোয়ার ভেলোসিটি। আর এটা হচ্ছে যেটা এভারেজ বা প্লেন মিন বলতে যেটা বুঝি। তাহলে এটার রুট করলেই এটা, বা এটার স্কোয়ার মানেই এটা, তার মানে আমরা লিখতে পারি এইরকম যে সি আর এম এস এর স্কোয়ার মানেই হলো সি স্কোয়ার বার, এটা আমরা মনে রাখতেই পারি। তো এই ফর্মুলাগুলো আমরা এমনি জেনে রাখলাম কেন, অনেক এমসিকিউ দেয়, তোমাকে 4-5টা মলিকিউল দিয়ে দেবে, তাদের ভেলোসিটি দিয়ে দেবে, দিয়ে দিলে এই তিনটে আমরা বের করে নিতে পারবো। কিন্তু এদের আলাদা করেও একটা রিলেশন হয়, যেটা টেম্পারেচারের সঙ্গে, যেটা আমি পরে আছে, এখনই বলে দিচ্ছি, সুবিধা হবে মনে রাখতে। সিবারের ভ্যালু আমরা পরবর্তীকালে দেখব, সিবারের ভ্যালু হবে রুট ওভার 3RT/m, 3RT/m, অর্থাৎ কোনো একটা মলিকিউলের ক্ষেত্রে, কোনো একটা গ্যাস মলিকিউলের ক্ষেত্রে তার যে মিন ভেলোসিটি, সরি ভুল লেখা আছে, মিন ভেলোসিটি হবে রুট ওভার 8RT/m পাই, যেখানে m হচ্ছে মলিকুলার ওয়েট বা আণবিক ওজন বা আণবিক গুরুত্ব, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার ওই গ্যাসের, আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। যদি আমি আরএমএস ভ্যালু বলি, মানে এটা, তাহলে হবে রুট ওভার 3RT/m। তো এখানে আর মিন স্কোয়ারটা আসে না, কিন্তু অন্য একটা তার পরিবর্তে আছে, সেটা আমি স্টার চিহ্ন দিয়ে লিখছি, পরে আলোচনা করব। সিএম মোস্ট প্রবাবিল ভেলোসিটি, সিএম মোস্ট প্রবাবিল ভেলোসিটি, এটার এক্সপ্রেশন হবে রুট ওভার 2RT/m, অর্থাৎ রুট ওভার 3RT/m হতে পারে, রুট ওভার 2RT/m হতে পারে, রুট ওভার 8RT/m হতে পারে। এই ফর্মুলা কিন্তু আমরা মনে রাখবো, শুধু এগুলো মনে রাখলেই হবে। তাহলে আমাদেরকে কোশ্চেন দিতে পারে অনেকভাবে, 2-3টে মলিকুলার ভেলোসিটি বললো, তখন আমরা এইভাবে হিসাব করব, টেম্পারেচার মলিকুলার ওয়েট দিলে এইভাবে হিসাব করব, এখান থেকেই 3টে রেশিও পেয়ে যাব। রেশিওতে দেখো RT/m, 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 এগুলো সব কমন। তাহলে রেশিওটা যদি আমি এইরকমই ধরি যে সি বার ইজ টু সিআরএমএস ইজ টু সিএম, তাহলে প্রথমটা থেকে আসবে রুট ওভার 8/π, এটা আমরা সরল করতেও পারি বা এভাবে মনে রাখবো, রুট ওভার 3 ইজ টু রুট ওভার 2। অর্থাৎ আমরা যদি এই ফর্মুলাগুলো মনে রাখি, আমরা কিন্তু রেশিওটা বের করে নিতে পারবো। তো এই মোস্ট প্রবাবিল ভেলোসিটি, সিআরএমএস সি বার তো বললাম, মোস্ট প্রবাবিল ভেলোসিটি ব্যাপারটা একবার আলোচনা করছি, এরপরের অংশে যাচ্ছে। তো আমরা এই যে অ্যাজাম্পশনগুলো পড়লাম আজকে ব্রাউনিয়ান মোশনের পর, ব্রাউনীয় গতির পর, এই অ্যাজাম্পশনগুলোর উপর ভিত্তি করে বা ডিপেন্ড করে আমরা যদি গ্যাস মলিকিউলসগুলোর কিভাবে তার কন্টেনারের ওয়ালে প্রেসার দেয়, সেইটা যদি আমরা হিসাব করতে চাই, তাহলে স্টেপটা হবে এইরকম যে প্রত্যেকটা মলিকিউল তার কন্টেনারে গিয়ে ধাক্কা লাগছে, যখন এই ধাক্কা বা কলিশন হচ্ছে, তখন কলিশন হওয়ার পর তো আবার ভেলোসিটি নিয়ে ফিরে আসছে, ওটা আমরা বলেছিলাম ইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইলাস্টিক কলিশন। তাহলে যখন ফিরে আসছে, তখন ভেলোসিটিটা কি হচ্ছে, যা ছিল তাই আছে, শুধু ডিরেকশন চেঞ্জ, কারণ ভ্যালু একই থাকবে। তাহলে এক্ষেত্রে মোমেন্টাম চেঞ্জ হবে, চেঞ্জ ইন মোমেন্টাম হওয়া মানে আমরা ভাববো যে ফোর্স, ওখানে ফোর্স অ্যাপ্লাই হলো,
সেই ফোর্স পার ইউনিট এরিয়া হিসাব করলেই প্রেসার। এইটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, একটা আলোচনা করে দিলাম, কিন্তু সেই প্রেসারের এক্সপ্রেশনটা আমরা মনে রাখবো। প্রেসার পি ইজ ইকুয়াল টু, মানে এই অ্যাজামশনগুলো ফলো করে গ্যাসের প্রেসারের ফর্মুলা 1/3 রো CRMS এর স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 1/3 টোটাল মাস বাই টোটাল ভলিউম CRMS এর স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 1/3 এম মানে টোটাল মাস, তাহলে একটা মলিকুলের মাস যদি ক্যাপিটাল এম ধরি, টোটাল নাম্বার অফ মলিকুলস যদি এন ধরি, তাহলে এইটা হয়ে গেল ক্যাপিটাল এম বাই ভি। এগুলো স্টেপ বাই স্টেপ একটু দেখো, আমি যেভাবে আলোচনা করছি সেইভাবেই ফলো করে নাও। এটাকে আমি আবার লিখতে পারবো 1/3 এম, এটাকে বলবো এন বাই ভি। এই এন বাই ভি আবার হবে নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম, তাহলে এটাকে আমরা লিখেছিলাম ছোট হাতের এন দিয়ে। তাহলে এই যতগুলো ফর্মুলা লিখলাম সবগুলোই কিন্তু প্রেসারের ফর্মুলা, এবং সবগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট আমাদের পরীক্ষাতে, যে কোনো না যে কোনো ফর্মুলা দিয়েই অঙ্ক দিতে পারে। তাহলে আমরা প্রেসারটা ডাইরেক্ট পেয়ে যাব। বোঝা গেল? এবার এখান থেকে আমরা হিসাব করতেই পারি, এখান থেকে CRMS ইজ ইকুয়াল টু √3p/ρ। এখান থেকেই আবার আসবে √3p, রো এর জায়গায় বসবে m/v, তাহলে √3RT/m, যেটা একটু আগে লিখছিলাম। তাহলে প্রেসারের ফর্মুলা, সেখান থেকে আমি RMS ভেলোসিটি কিভাবে পাচ্ছি এটা দেখালাম। এরপর আমরা যেটা দেখব যে এই প্রেসারের ফলে কোনো একটা গ্যাস সিস্টেমের মধ্যে একটা মলিকিউল বা 1 মোল গ্যাস সিস্টেমের ক্ষেত্রে, গ্যাস মলিকিউলের ক্ষেত্রে এনার্জির ফর্মুলা। তো এনার্জির একটা হিসাব থাকে, আমরা কিন্তু সেই হিসাবটা দেখাচ্ছি না, জাস্ট একটু শর্টে আলোচনা করে দিচ্ছি যে প্রত্যেকটা মলিকুলের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি পাবো, 12mv² না করে 12mc²। তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটা মলিকুলের ক্ষেত্রে হিসাবটা করে নিই, তাহলে 12mc² প্লাস 12mc² প্লাস 12mc3² প্লাস ... 12mcn²। যদি আমি ধরে নিই যে ক্যাপিটাল এন নাম্বার মলিকিউল আছে, তাহলে 12m কমন গেল, c1² প্লাস c2² প্লাস c3² প্লাস ... প্লাস cn²। এটাকে আমি এরকম লিখতে পারবো 12m ইন্টু n, c1² প্লাস c2² প্লাস c3² প্লাস ... cn²/n। একটু ভাবলেই আমরা ভাবতে পারবো যে এটা হচ্ছে সরি, এটা 1/2 ছিল, mn। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি যে CRMS এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি 12m। আচ্ছা, এটা আমরা হিসাব করছি কিন্তু। তাহলে এখান থেকে যদি আমরা প্রেসারের ফর্মুলা এইটা আমরা লিখে রাখলাম, CRMS এর স্কোয়ার, এটা আর আমরা P জানি 1/3 m n/v CRMS এর স্কোয়ার। এই ইকুয়েশন আর এই ইকুয়েশনকে যদি আমরা ভাগ করে দিই, মানে এটা ভাজিত এটা যদি করে দিই, তাহলে আমরা পেয়ে যাব E = 3/2 PV, যে ফর্মুলাটা আমরা মনে রাখবো, বা E = 3/2 PV RT। এই ফর্মুলাগুলো আমরা পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট খুব। এখান থেকে আবার আমি লিখতে পারি, ভলিউম যদি ইউনিট ধরে নিই, তাহলে E = 3/2p বা P = 2/3E, অর্থাৎ প্রেসার কাইনেটিক এনার্জি 2/3 এত অংশ, অর্থাৎ 2/3 অংশ। এখান থেকে আমরা কিন্তু ফর্মুলাগুলো পেয়ে যেতে পারবো। এবার এইগুলো সবগুলো ধরা হচ্ছে 1 মোলের ক্ষেত্রে, কারণ আমি পিভির জায়গায় 8টি বসিয়েছি, পিভির জায়গায় NRT বসানোর কথা, 1 মোল বলে 8টি বসিয়েছি। যদি এইগুলো একটা অণুর ক্ষেত্রে হতো 1 মলিকিউল, তাহলে 1 মলিকিউল হবে E = 3/2 kT। এই জায়গাটা একটু তফাৎ, খেয়াল রাখবে। তাহলে 1 মোল গ্যাস হলে হবে E = 3/2 RT, আর
1 মলিকিউল হলে হবে E = 3/2 কেটি। এই ফর্মুলাটা কিন্তু আমাদের খুব ভুল হয়, বেখেয়ালে আমরা ভুল করে ফেলি, কখন আরটি বসাই কখনো কেটি বসাই, অপশানে কিন্তু দুটোই থাকে অনেক সময়, সেই জন্য একটু সাবধান থাকবে। এরপর আমরা যেটা আসছি এখান থেকে, অর্থাৎ এই এনার্জি ফর্মুলা বা অ্যাজাম্পশন থেকে যে প্রেসারের ফর্মুলা পেয়েছিলাম সেখান থেকে আমরা কি কি লগুলো পেতে পারি। বয়েলস ল, স্পেলিংটা হয়তো ভুল হতে পারে, একটু চেক করবে। চার্লস ল, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, অ্যাভোগাড্রো ল বা অ্যাভোগাড্রো হাইপোথিসিস। তো এইভাবে আমরা কিন্তু ব্যাপারগুলো দেখতেই পারি, যা একটা করে জিনিস প্রুভ করা যায়। তো এগুলো আমরা ডিটেলসে যাচ্ছি না, এগুলো শুধু মনে রেখে দেবে একটু। আর আমরা যে কমন ইকুয়েশন যেটা আমরা গ্যাস চ্যাপ্টারেও পড়েছিলাম, এখানে জাস্ট লেখা অবশ্যই উচিত, কারণ আমরা কাইনেটিক থিওরি পড়ছি, এটা অবশ্যই লেখা উচিত যে পিভি = nRT। এটাই আমাদের n মোল আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। n মোল আইডিয়াল গ্যাস। যদি আমরা রিয়েল গ্যাস বলি তাহলে আমাদের ফর্মুলাগুলো চেঞ্জ হবে। এই যে যেটা বলছিলাম, দুটো কারেকশান, একটা ভলিউম কারেকশান, একটা প্রেসার কারেকশান হবে। কারেকশান হওয়ার পর n মোল গ্যাসের ক্ষেত্রে এই ফর্মুলাটা হয় P + n²A/v², যেখানে a কনস্ট্যান্ট একটা, v - nv = nRT। এই ইকুয়েশনটাকে বলবো আমরা n মোল রিয়েল গ্যাস, যেটাকে আমরা বলি ভান ডার ওয়াল গ্যাস ইকুয়েশন। রিয়েল গ্যাস হলে আমাদের এই ইকুয়েশন আসবে, আর আইডিয়াল গ্যাস হলে আগের ইকুয়েশনটা আসবে। এইগুলো আমরা মনে রাখবো, ডাইরেক্ট অঙ্ক করার জন্য খুব কাজে লাগবে। শুধু এটা n মোলের জন্য আমাদের বেখেয়ালে ভুল হয়ে যায়, আমরা এটা 1 মোলের জন্য খুব ভালোভাবে মনে রাখতে পারি। n মোল হলে যেখানে n² হয়, এখানে একটা n হয়, এখানে একটা n হয়, এটাই মাঝে মধ্যে আমরা বেখেয়ালে ভুল করে ফেলি। আর AB হচ্ছে কনস্ট্যান্ট, এটা আমরা মনে রেখে দেবো। তারপর এবার আমরা আসছি ডিগ্রিস অফ ফ্রিডম। এই জায়গাটায় আমার কিছু বলার আছে। প্রথমত বলি, যারা 1 ডাইমেনশনাল মোশন বা কাইনেমেটিক্স পড়েছিল, সেখানে যে ফ্রেম অফ রেফারেন্স বা রেফারেন্স ফ্রেম আলোচনা হয়েছিল, যে কোনো একটা পার্টিকেল বা কোনো একটা সিস্টেমের কোনো একটা অংশ, তাকে যদি আমি ইন্ডিকেট করি তাহলে কটা কোঅর্ডিনেট লাগে। যদি 1 ডাইমেনশন হয় তাহলে একটা, 2 ডাইমেনশন হলে দুটো, 3 ডাইমেনশন হলে 3টে কোঅর্ডিনেট লাগতো, এক্স বা XY বা XYZ, একটা পার্টিকেলকে ইন্ডিকেট করার জন্য। এইখানে ওই যে 1 2 3, 1 ডাইমেনশন হলো 1, 2 ডাইমেনশন হলে 2, আর 3 ডাইমেনশন হলে 3, এটাকেই বলবো ডিগ্রিস অফ ফ্রিডম, সোজা কথা। অর্থাৎ ডিগ্রিস অফ ফ্রিডমের মানেটা করলেই হয়, অর্থাৎ স্বাধীনতার মাত্রা। অর্থাৎ আমরা কোনো একটা পার্টিকেলকে স্বাধীনভাবে প্রকাশ করতে যদি চাই বা স্বাধীনভাবে ইন্ডিকেট করতে যদি চাই, তাহলে যতগুলো কোঅর্ডিনেট লাগবে সেটাকেই বলবো ডিগ্রিস অফ ফ্রিডম। যেমন এখানে এক্সাম্পল কীরকম কোশ্চেনগুলো দেয় একটু বলি। যেমন ধরো, শান্ত নদীতে বা শান্ত সমুদ্রে ছোট ডিঙি নৌকো ভেসে যাচ্ছে। হতে পারে অনেক সময় যে নদীতে জলের উপরের স্রোত নেই, একটা ছোট্ট নৌকা ভেসে যাচ্ছে, তখন ওই নদীটাকে মনে হয় একদম প্লেন, সমতলের মতো মনে হবে, তখন ওই নদীটাকে মনে হবে 2D, 2 ডাইমেনশনাল, তখন ওই ডিঙি নৌকার ডিগ্রিস অফ ফ্রিডম হবে 2, দুটো। যদি ওই নদীতেই জোয়ার আসে বা যদি বড় বড় ঢেউ থাকে, তখন ওই নৌকা কিন্তু উঁচু নিচু হবে, অর্থাৎ উথাল পাথাল যেটাকে আমরা বলি, আপ ডাউন হবে, তখন কিন্তু তার ডাইমেনশনগুলো চেঞ্জ হবে, 2D আর থাকবে না, উপরের দিকে উঠছে, এটাকে বলবো 3D, 3 ডাইমেনশন। যদি তুমি একটা সোজা দড়ি বেয়ে, উলম্ব দড়ি বেয়ে উপরে ওঠো, তোমার ডাইমেনশন হবে 1 ডাইমেনশনাল মোশন। কিন্তু যদি তুমি একটা হেলানো সিঁড়ি বেয়ে ওপরে ওঠো, স্পাইরাল মোশনের মতো, তখন তোমার ডাইমেনশন হবে 3, তখন তোমার 3টে ডিগ্রিস অফ ফ্রিডম। এইভাবে আমরা রিয়েল লাইফের ঘটনাগুলো হিসাব করব। তাহলে সোজা কথায় সেই প্রকাশ করার জন্য, অর্থাৎ কোনো একটা পার্টিকেল, কোনো একটা মলিকিউল বা কোনো একটা বডিকে তার যে কি বলবো, তার অবস্থান বা তার গতি, এইগুলো ইন্ডিকেট বা প্রকাশ করতে গিয়ে যতগুলো কোঅর্ডিনেট লাগবে, ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট বা
স্থানাঙ্ক লাগবে, তাকেই বলবো আমরা স্বাধীনতার মাত্রা। তো এখন যদি একটা সিস্টেমের মধ্যে একটা বডি যদি এইভাবে আমরা হিসাব করতে পারি, তাহলে কোনো একটা মলিকুলের মধ্যে আমরা কতগুলো অ্যাটম আছে সেই অ্যাটমগুলোকে এক একটা বডি ধরবো। অর্থাৎ আমি সিস্টেমটাকে যদি মলিকিউল ধরি তাহলে সেখানে অ্যাটমগুলোকে ধরবো এক একটা বডি। তাহলে এইভাবে বলছে যে যদি কোনো একটা সিস্টেমে এন নাম্বার বডি বা কোনো একটা মলিকুলে এন নাম্বার অ্যাটম বা কোনো একটা সিস্টেমে এন নাম্বার পার্টিকেল থাকে, তাহলে ম্যাক্সিমাম এক একটা পার্টিকেলের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হতে পারে 3 আমাদের রিয়েল লাইফে। অর্থাৎ আমরা আমাদের রিয়েল লাইফে 3 ডাইমেনশনাল অবজেক্ট বা 3 ডাইমেনশনটা ভালোভাবে ফিল করতে পারি। সেখানে যদি 3 হয় তাহলে এন নাম্বার পার্টিকেলের জন্য হবে 3n, টোটাল নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। যদি সেখানে বাধা দেওয়া হয় বা কনস্ট্রেন্টস, উচ্চারণটা ভালো করে করলাম এই কারণে, কনস্ট্যান্ট নয় কিন্তু কনস্ট্রেন্টস, কতগুলো বাধা, বন্ডিং আমি কতগুলো দিচ্ছি সেটাকে যদি আমি ধরি m, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে f = 3n - m। আবার বলছি কোনো একটা সিস্টেমের মধ্যে বডি, কোনো একটা মলিকুলের মধ্যে অ্যাটম, সেটা হচ্ছে n, এটা নাম্বার অফ কনস্ট্রেন্টস বা বাধা, তাহলে এটা হবে ডিগ্রিজ অফ ফ্রিডমের নাম্বার। এই হিসাব করে আমরা বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো কিন্তু হিসাব করব। যেমন যদি আমি ধরি একটা মনোঅ্যাটমিক গ্যাস, অর্থাৎ একটা মলিকুলে একটা অ্যাটম আছে, তখন সেক্ষেত্রে n এর ভ্যালু হবে 1, তাহলে তখন f = হবে 3 × 1 মাইনাস কোনো বন্ডিং নেই, কোনো বাধা নেই, একা একা ফ্রি, সেই জন্য এর হয়ে গেল 3। তারপরে যদি একটা ডায়াটমিক গ্যাস হয়, এরকম একটা বন্ডিং থাকে, তখন সেক্ষেত্রে f = হবে 3 × 2। কেন 2? দুটো অ্যাটমের জন্য, একটা মলিকুলে দুটো অ্যাটম, সেই জন্য 2, একটা বন্ডিং ওই জন্য -1, তাহলে এটা হয়ে গেল 5। যদি আমার ট্রাইঅ্যাটমিক হয় তাহলে এক্ষেত্রে f = হবে 3 × 3, বন্ডিং দেখো দুটো, -2, তাহলে হবে 7। যদি এই স্ট্রাকচারটা এইরকম হয়ে যায়, এটাকে বলবো লিনিয়ার স্ট্রাকচার, এটাকে বলবো ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার বা 2D স্ট্রাকচার, এক্ষেত্রে হবে কিন্তু f = 3 × 3 - 3, তিনটে বন্ডিং, তাহলে 6। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাইঅ্যাটমিক, এটাকে বলছি ডাইঅ্যাটমিক, এটাকে বলছি মনোঅ্যাটমিক। এই তাহলে এইভাবে আমরা কোনো একটা সিস্টেমের বা কোনো একটা গ্যাস সিস্টেমের তার ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো হিসাব করতে পারবো। শুধু একটাই কথা বলবো যে ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে একটু সাবধান থাকবে, যদি তোমাকে স্ট্রাকচার না বলে দেয় তাহলে অপশানের মধ্যে এই দুটোর মধ্যে যে কোনো একটা দেবে, আর যদি স্ট্রাকচার বলে দেয় তাহলে পার্টিকুলার সেটাই দেবে। শুধু ওটা খেয়াল করবে যে লিনিয়ার না ট্রায়াঙ্গুলার, বাকি এদের ক্ষেত্রে ফিক্সড ভ্যালু। এগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম। এরপরে ছিল ইকুইপার্টিশন অফ এনার্জি। বলছে যে কোনো একটা সিস্টেমের যদি ডিগ্রিজ অফ ফ্রিডম হয় 3টে, তাহলে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমে এনার্জিগুলো ভাগ হবে সমানভাবে। অর্থাৎ এখানে এই ইকুইপার্টিশন অফ এনার্জির ক্ষেত্রে আমি একটা গল্প বলি সবসময়, সেই গল্পটা আবারও বলছি, যে ধরো তোমার স্কুলে একটা অনুষ্ঠান হবে, সেক্ষেত্রে তুমি যদি ক্লাস 12-এ পড়ো, তাহলে তোমার উপর দায়িত্ব দেওয়া আছে যে 11 পর্যন্ত যত স্টুডেন্ট প্রত্যেককে চকলেট দিতে হবে। তাহলে তুমি চকলেটের হিসাব কিভাবে করবে? দুটো উপায় থাকে। এক হচ্ছে যে তোমার যা বাজেট সেই অনুযায়ী চকলেট কিনে নাম্বার দিয়ে ভাগ করা, সেক্ষেত্রে কিছু চকলেট কম পড়তে পারে, আবার কিছু এক্সেস হতে পারে। কিন্তু আমি যদি এইরকম হিসাবটা করি যে যতজন স্টুডেন্ট আছে ইনটু এতগুলো, দুটো করে কি তিনটে করে কি চারটে করে, আমি একটা কাউন্ট করে নিলাম, সেই নাম্বার অফ চকলেট যদি আমি কিনে আনি তাহলে আমার কম পড়বে না, বেশিও পড়বে না। এখানেও সিস্টেমটা তাই। বলছে কোনো একটা সিস্টেমের টোটাল কাইনেটিক, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সেটা কত হবে? বলছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যা হবে তাকে যদি আমি টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করি তাহলে কি হবে? পার ডিগ্রিজ অফ ফ্রিডম এই এনার্জি, সেই ভ্যালুটা হবে ½ kT, যেখানে কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। এটাকে অনেক সময় কেবি দিয়ে লেখা থাকে, বোল্টজম্যান কনস্ট্যান্ট, বা শুধু কে দিয়েও লেখা থাকে। টি হলো ওই সিস্টেমের অ্যাবসলিউট স্কেলে টেম্পারেচার, অর্থাৎ পরম স্কেলে উষ্ণতা। তাহলে এখান থেকে আমরা অবশ্যই পাবো এনার্জি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ½ kT।
অবশ্যই এটা কিন্তু একটা মলিকুলের জন্য। ঠিক একই সিস্টেমে যদি 1 মোল আমরা গ্যাস অণু নিয়ে নিই তাহলে কিন্তু এই কে এর জায়গায় বসে যাবে আর, তাহলে এনার্জিটা কার, পার মলিকিউল। আর যদি আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে এনার্জি ধরি তাহলে এনার্জি হবে কত, F ইন্টু হাফ RT। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, যেটা কিন্তু আমরা প্রথমে জেনারেলি কোনো একটা গ্যাস সিস্টেমের ক্ষেত্রে হিসাব করেছিলাম 3 KT বা 3 RT বেরিয়েছিল, অ্যাকচুয়ালি F সেক্ষেত্রে ছিল 3। কেন না, জেনারেলি আমরা একটা পার্টিকেল ধরে হিসাব করলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 3 বা 3, এই হিসাব করেই কিন্তু এটা হয়। তাহলে এই গেল আমাদের হিসাব এনার্জি, ইকুইভ্যালেন্স অফ এনার্জি এবং তার সঙ্গে ডিগ্রিজ অফ ফ্রিডম, এই আলোচনা। তবে আমি ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে বলবো আবার কথা, ওই 1 ডাইমেনশন মোশনের যে ফ্রেম অফ রেফারেন্স, সেখানে যে অ্যাক্সিসগুলো ছিল বা এগুলো ছিল, ডাইমেনশনগুলো ছিল 1D 2D 3D, সেই অনুযায়ী মনে রাখতে। তারপর আসছি গামা। আমরা গামা পড়েছিলাম আগের চ্যাপ্টার থার্মোডাইনামিক্সে, CP/CV। এই গামার সঙ্গে রিলেশন হচ্ছে 1 + 2/F। অর্থাৎ আমরা আগের চ্যাপ্টারে যেটা দেখেছিলাম, এক পরমাণু গ্যাস বা মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে 1 + 2/3, এটা হিসাব করে দেখো 5/3 আসবে, যেটা আমরা আগের ক্লাসে, লাস্ট ক্লাসে আলোচনা করেছি। অর্থাৎ আমার আজকে 2 নম্বর ক্লাস চলছে, আজকে আমি কাইনেটিক থিওরি হিসাব করছি। এখানে দেখো মনোঅ্যাটমিক বা এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি এই ফর্মুলা থেকে। অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম বা গামা কোনো একটা যদি আমি মনে রাখতে পারি তাহলে কিন্তু বাকিগুলো আমরা হিসাব করে ফেলতে পারবো। ঠিক একইভাবে গামা ডাইঅ্যাটমিক হলে কত হবে, 1 + 2/5 মানে হলো 7/5। ট্রাইঅ্যাটমিক হলে কত হবে, 1 + 2/6, তার মানে 1, এটা হবে 4/3, এই হিসাব। তো এই হিসাবগুলো আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম, সেখানে গামাটা ডাইরেক্ট মনে রাখতে বলেছিলাম, ডিগ্রিজ অফ ফ্রিডম মনে রাখলে আমি এখান থেকেও পেয়ে যাব। এবার আসছি কোনো একটা যদি মিক্সচার হয়, যে গ্যাস মিশ্রণ যেটাকে বলি, সেই মিক্সচারে যদি 2-3 রকম গ্যাস থাকে, তখন সেক্ষেত্রে ওই মিক্সচারের সিভি ফর্মুলা কী হবে, প্রথম গ্যাসটা যদি N1 মোল থাকে তাহলে N1 CV1, প্রথম গ্যাসের সিভি কত, সিভি মানে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ স্থির আয়তনে আপেক্ষিক তাপ। 2 নম্বর গ্যাসের ক্ষেত্রে যদি মোল হয় N2 CV2, N3 CV3, এইভাবে যদি থাকে তাহলে ... বাই N1 + N2 + N3 +... ঠিক একইভাবে সিপির হিসাবও হবে, N1 CP1 + N2 CP2 + N3 CP3 প্লাস এইটা বাই N1 + N2 + N3 +... ঠিক একইভাবে গামার ক্ষেত্রে মিক্সচার, এগুলো সব মিক্সচারের ক্ষেত্রে, এগুলো সব মিক্সচারের ক্ষেত্রে গ্যাস মিক্সচার, আর এগুলো ইন্ডিভিজুয়াল গ্যাস। N1 Γ1 + N2 Γ2 N3 Γ3 +... এখানে হবে N1 + N2 + N3 +... তাহলে এই হচ্ছে মিক্সচারের গামা। তবুও বলবো এই গামার ক্ষেত্রে কিন্তু আমি অনেক প্রবলেম করতে গিয়ে দেখেছি যে ডাইরেক্ট অ্যান্সার মিলছে না এই ফর্মুলাতে, সেজন্য গামার ক্ষেত্রে আরেকটা ফর্মুলা বলছি, দুটো গ্যাসের ক্ষেত্রে লিখে দিচ্ছি, 3টে হলে নিজেরাই বুঝতে পারবে। দুটো গ্যাসের ক্ষেত্রে হলে N1 + N2, দুটোর মোল সংখ্যা বা মোল ফ্র্যাকশন বাই Γ - 1 = N1/Γ1 - 1 + N2/Γ2 - 1। যদি আরেকটা থাকতো তাহলে +N3, এখানেও তো আরেকটা +N3/Γ3 - 1। এই ফর্মুলাতে কিন্তু অনেকগুলো গামা মিলে যাচ্ছে, যেটা এটাতে মিলছে না, মানে অপশান দেখে আমি যেটা বুঝেছি। তো আমি বলবো তোমরা প্রথম চান্সে এটা করেই ট্রাই করো, কারণ এটা খুব সহজ হিসাব, এটা একটু ঘুরিয়ে আসবে, মানে একটু তোমার সময় যাবে এটাতে। তো ডাইরেক্ট এই ফর্মুলাটা লাগাও, যদি দেখছো যে অপশানে একদমই মিলছে না এই ভ্যালুটা, আমি অথচ ঠিকঠাক হিসাব করেছি, তখন একবার এটা একটু ট্রাই করে নিও রাফে। এটা ভালোর জন্য বললাম, অ্যাকচুয়ালি এই দুটোর মধ্যে কোনটা বেশি পারফেক্ট এটা আমিও বলতে পারছি না। তারপর তো এই হচ্ছে আমাদের সিলেবাস, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যা কিছু থিওরিটিক্যাল আলোচনা ছিল সেটা করলাম। এবার আমরা আগের দিনের মতো একটা বেশ কিছু অঙ্ক, প্রায় আজকে নিয়ে এসেছি 12টা অঙ্ক এই ছোট চ্যাপ্টারের উপর, সে 12টা অঙ্ক একটু সলিউশন করে দেখাবো। যে অঙ্কগুলো তোমার আমার এই ভিডিওতে দেখো নিচের দিকে উঠে আসবে একটা একটা করে, আর আমি তো সলিউশনগুলো করছি।
যেমন প্রথম যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে আছে, দেখো, ইন এ গিভেন ভিটি ডায়াগ্রাম হোয়াট ইজ দি রিলেশন বিটুইন প্রেসার P1 অ্যান্ড P2, P1 অ্যান্ড P2 মধ্যে কি রিলেশন আসবে। তো আমি যেটা বলবো যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা ইকুয়েশন জানি যে PV/T এটা সমান কনস্ট্যান্ট। তাহলে এখানে যে গ্রাফটা আছে, গ্রাফটা দেখো ভি এর সঙ্গে টি, ভি এর সঙ্গে টি, তাহলে আমি যদি V/T ধরি তাহলে আমরা কি পাবো, কনস্ট্যান্ট বাই টি, অর্থাৎ V/T এটাই মানে স্লোপ। তাহলে স্লোপ যদি বেশি হয়, মোর স্লোপ যদি বেশি হয় তাহলে লেস পি, অর্থাৎ স্লোপ যার যত বেশি হবে তার তত প্রেসারটা কম হবে। তাহলে ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা এটা P1, এটা P2, তাহলে P1 এর ক্ষেত্রে কিন্তু স্লোপটা বেশি, তাহলে P2 এর ভ্যালু হবে কম, তাহলে P2 লেস দেন P1, তাহলে অপশান এ হবে অ্যান্সার। এটা হলো ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড তোমরা দেখো অঙ্কটা কি আছে, অ্যাট 10 ডিগ্রি C the value of the density of a fixed mass of an ideal gas divided by its pressure is x. At 110 degree C this ratio কি হবে, তাহলে এটা 2 নম্বর। কি বলছে যে ডেনসিটিকে প্রেসার দিয়ে ভাগ করো, রো বাই পি, এটা বলছে এক্স ফার্স্ট কেসে, তাহলে আমি লিখতেই পারি যে ρ1/P1 এটা ইজিক্যাল টু এক্স, তাহলে ρ2/P2 এটা সমান কত, তাহলে এটা আমি ধরে নিচ্ছি এটা এক্স ড্যাশ। এবার আমার ফর্মুলা কি ছিল, P1/ρ1T1 ইজিক্যাল টু P2/ρ2T2। এটা কোথায় না, PV/T এটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে পাইনি, এটা আমরা গ্যাস চ্যাপ্টারে পেয়েছিলাম। P1V1/T1 ইজিক্যাল টু P2V2/T2, সেখান থেকে ছিল P1/ρ1T1 ইজিক্যাল টু P2/ρ2T2। P1/ρ1 বাই P2/ρ2 ইজিক্যাল টু এটা কত হবে তখন, T1/T2। একটু মিলিয়ে নি হিসাবটা, হ্যাঁ T1/T2। এখান থেকে আমরা আসবো P1/ρ1 এর ভ্যালু বলেছে কত, আচ্ছা ρ1/P1 বলেছে x, তাহলে 1/x, এটা হলো 1/x ড্যাশ, উল্টে যাবে তখন, x ড্যাশ ধরেছি, আর এদিকে থাকবে T1/T2, তাহলে এখান থেকে x ড্যাশ ইজিক্যাল টু হবে T1/T2 ইন্টু এক্স। এবার T1 এর ভ্যালু দেওয়া আছে কত, 10 ডিগ্রি C, আর T2 এর ভ্যালু দেওয়া আছে 110 ডিগ্রি C, তাহলে আমরা অ্যান্সারটা কত পাবো, এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি, এক্স ড্যাশ ইজিক্যাল টু হবে T1 মানে 10 ডিগ্রি C, তাহলে 283, আর T2 হবে 383 ইন্টু এক্স, এই হচ্ছে অ্যান্সার, যেটা দাঁড়াচ্ছে এটা অপশান বি, 2 নম্বর অপশান। তারপরে 3 নম্বর কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেন আছে, মুছে দিলাম এটা। ইনক্রিজ ইন টেম্পারেচার অফ এ গ্যাস ফিল্ড ইন এ কন্টেনার উড লিড টু, অর্থাৎ আমি যদি কোনো একটা পাত্রে রাখা গ্যাসের টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে সে কী দেবে। অপশান এতে আছে ডিক্রিজ ইন ইন্টারমলিকুলার ডিস্টেন্স, বলছে যে মলিকুলগুলোর মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে, সেটা আমরা বলতে পারি না। ইনক্রিজ ইন ইটস মাস, এর মাস বেড়ে যাবে, মানে ভর বেড়ে যাবে, এটা আমরা বলতে পারবো না, কারণ ভর কনস্ট্যান্ট থাকে জেনারেলি। ইনক্রিজ ইন ইটস কাইনেটিক এনার্জি, টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে, এটাই আমরা বলতে পারবো। তাহলে সিটাকে আমরা কারেক্ট ধরবো, কারণ ই ইজিক্যাল টু ছিল 3/2 KT বা 3/2 RT, টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়ে। 4 নম্বর অপশানটা আমরা তবুও দেখে নিচ্ছি, ডিক্রিজ ইন ইটস প্রেসার, বলছে প্রেসার কমে যাবে, এটা কিন্তু ভুল কথা, কারণ টেম্পারেচার বাড়লে যত বেশি ভেলোসিটি নিয়ে ধাক্কা মারবে তত মোমেন্টাম চেঞ্জ বেশি হবে, ফোর্স বেশি, প্রেসার বেশি হবে, তাহলে প্রেসার কমে যাবে, এটা ভুল। তাহলে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু হবে অপশান সি। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, পড়ো তোমরা। নেক্সট কোশ্চেন যেটা উঠলো 4 নম্বর কোশ্চেন, ইন এ ভেসেল the gas is at pressure P if the mass of all the molecules is half and their speed is doubled then the resultant pressure will be। তাহলে আমরা কি ধরবো না, মাস ধরতে হবে মলিকিউলের এবং তাদের স্পিড। ফর্মুলা ছিল 1/3 m n CRMS এর স্কোয়ার,
যদি আমরা প্রেসার ধরি সেকেন্ড কেসে, তখন বলছি যে মাসটা কত গুণ হবে, না মাসটা হবে হাফ, তাহলে m/2 ইন্টু n। আচ্ছা, সিআরএমএস হবে ডবল, তাহলে 2 সিআরএমএস এর স্কোয়ার, তাহলে এটা হবে 2 ইন্টু 1/3 mn সিআরএমএস এর স্কোয়ার, তার মানে 2p। তাহলে অ্যান্সারটা হবে অবশ্যই অপশান এ। আমরা 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এ পাচ্ছি, হিসাবটা আমরা দেখলাম। তারপরে 5 নম্বরটা দেখো, বলেছে রিলেশন বিটুইন দি প্রেসার অ্যান্ড কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম। এটা আমি থিওরিতেই বলে গেলাম যে একটা প্রুভ হয়েছিল E = 3/2 PV। ইউনিট ভলিউম মানে ভিটাকে 1 করে দিলাম, ভি যখনই 1 হয়ে গেল তখন P = হবে 2/3E, অর্থাৎ এটা থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, এটা হবে অপশান এ। 5 নম্বর প্রশ্ন গেল। এবার আমরা আসছি 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন দেখো, একটু পড়ে নাও। দি অ্যাভারেজ থার্মাল এনার্জি ফর এ মনোঅ্যাটমিক গ্যাস। তাহলে মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কি ছিল, ডিগ্রিজ অফ ফ্রিডম F = ছিল 3। তাহলে এনার্জি কত হবে, এখানে এনার্জি চেয়েছে, দি অ্যাভারেজ থার্মাল এনার্জি, যেটা আমরা ইকুইপার্টিশন অফ এনার্জি থেকে পাই, F × ½ kT। F × ½ kT মানে 3/2 kT, এটাই হলো অ্যান্সার। তাহলে অপশান বি, 6-এর দাগেরটা আমরা পাচ্ছি অপশান বি। এরপর 7 নম্বর কোশ্চেন দেখো, এটাও থিওরিটিক্যাল। দি ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এ ট্রাইঅ্যাটমিক গ্যাস। অর্থাৎ ট্রাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম আমি আগেই বলেছি, যদি কিছু না বলে তাহলে আমাকে দুটো হিসাব করে নিতে হবে। লিনিয়ার হলে কত হতো, F = হিসাব করেছিলাম 7, আর ট্রায়াঙ্গুলার হলে হচ্ছে 6, F = 6। তাহলে এখানে অপশানে দেখো 6 আর 7-এর মধ্যে 6টা আছে, এইটা আছে, তাহলে এই অপশানটাই কারেক্ট হবে। কিন্তু আমরা এটা বারবার বলছি, এটা কিন্তু কোশ্চেনে যদি ইন্ডিকেট করে দেয় তখন দুটো অপশানই দিতে পারে, তখন ইন্ডিকেট করেছে কিনা আমাকে একবার পড়ে নিতে হবে। তারপর 8 নম্বর কোশ্চেনে আসছি, একটু কোশ্চেনটা পড়ো। দি অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড টু রেজ দি টেম্পারেচার অফ 1 গ্রাম অফ হিলিয়াম অ্যাট NTP ফ্রম T1 কেলভিন টু T2 কেলভিন। এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা MCQ, যেটা আসছে আমাদের 8 নম্বর। দি অ্যামাউন্ট অফ হিট এনার্জি হিসাব করতে হবে, মানে টোটাল কাইনেটিক এনার্জি হিসাব করলেই হবে, পোটেনশিয়ালটা নেই ধরেই। তো যাই হোক, যেটা ফর্মুলা ছিল যে যদি আমি 1 মোল নিই, যদি আমি একটা অণু নিই, একটা মলিকিউল, তাহলে ই ছিল F × ½ kT, এটা ছিল আমাদের ফর্মুলা। হিলিয়াম গ্যাস দিয়েছে, হিলিয়াম মানে হচ্ছে মনোঅ্যাটমিক গ্যাস, 1 পরমাণু, তার জন্য বসে গেল 3 × ½ kT, এটা হচ্ছে একটা মলিকিউলের জন্য। এবার বলছে যে যদি আমি এটা 1 গ্রাম নিই, তাহলে 1 গ্রাম হিলিয়াম = 1/4 মোল হিলিয়াম। আচ্ছা, 1 মোল হিলিয়াম হলে তাহলে সেখানে Na নাম্বার অফ মলিকিউলস, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউল থাকতো। যদি 1/4 মোল হিলিয়াম ধরি তাহলে হবে Na/4 এত নম্বর অফ মলিকিউল। তো তখন তাহলে এনার্জিটা কত হবে, E = হবে 3 × Na/4 × ½ kBT, তার মানে হলো 3/8 Na kBT, এটা হচ্ছে E। এবার এখানে বলেছে যে T1 থেকে T2-তে নিয়ে যেতে হবে, তাহলে চেঞ্জ ইন এনার্জি, এটা তখন হবে অন্যরকম একটু, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে E ফাইনাল মাইনাস E ইনিশিয়াল, তখন হবে 3/8 Na kBT2 - T1, এই ফর্মুলা, এইটা হবে অ্যান্সার। অর্থাৎ আমাদের যেটা অ্যান্সার আসছে সি, অপশান সি, এটা গেল 8 নম্বর। তারপরে 9 নম্বর কোশ্চেন, পরেরটাতে যাচ্ছি, মুছে দিলাম এটা।
9 নম্বর কোশ্চেনটা পড়ো, টু ফাইন্ড আউট ডিগ্রিজ অফ ফ্রিডম, দি এক্সপ্রেশনটা কী হবে? তাহলে আমরা জানি যে একটা এক্সপ্রেশন আমরা পেয়েছি যেটা হচ্ছে গামার সঙ্গে ছিল, গামা ইজ ইকাল টু 1 প্লাস 2/f। তাহলে এখান থেকে যদি আমি এফ হিসাব করি তাহলে 2/f ইজ ইকাল টু 1 মাইনাস গামা, তাহলে এফ ইজ ইকাল টু হবে 2/1 মাইনাস গামা, অর্থাৎ এখানে যেটা আসছে অপশান এ, এটাই কারেক্ট। 9 নম্বর কোশ্চেন। তারপর পরের যে কোশ্চেনটা, এটা খুব ইন্টারেস্টিং লাগে, এটা আগের ক্লাসের, অর্থাৎ থার্মোডাইনামিক্সের 10 নম্বর কোশ্চেন। বলছে যে ইফ ফর এ গ্যাস R/CV ইজ ইকাল টু 0.67, তাহলে বলছে ওই গ্যাসটা কত অ্যাটমিক, মানে ডায়াটমিক, মনোঅ্যাটমিক না ট্রাইঅ্যাটমিক, কী হবে? তো এখানে একটা ফর্মুলা আমাদের ছিল, দেখো ওই CP/CV ইজ ইকাল টু গামা, এরকম একটা ফর্মুলা আমরা আগের চ্যাপ্টারে দেখেছি, আজকেও লিখেছি, আজকের ক্লাসেও লিখেছি। তো আর একটা আমাদের ফর্মুলা ছিল CP-CV ইজ ইকাল টু R। যদি আমি বোথ সাইড CV দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হবে CP/CV -1 ইজ ইকাল টু R/CV, তাহলে গামা -1 ইজ ইকাল টু R/CV। এখান থেকে আমি পাচ্ছি, বলেছে R/CVটাই 0.67, তাহলে গামা -1 ইজ ইকাল টু 0.67, এখান থেকে আমি গামা পেয়ে যাচ্ছি 1.67, মানে প্রায় 5/3, তার মানে এটা হলো মনোঅ্যাটমিক, অর্থাৎ এক পরমাণুক। তাহলে আমাকে গামাগুলো কীভাবে মুখস্থ রাখতে হবে, নাহলে আমি বুঝতেই পারতাম না যে এটা কত অ্যাটমিক হবে। এটা গেল 10 নম্বর কোশ্চেন, অর্থাৎ এর ক্ষেত্রে অপশান সি হচ্ছে কারেক্ট। তারপরে 11 নম্বর কোশ্চেন, কোশ্চেনটা একটু পড়ো। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে একটা রিলেশন দেওয়া আছে আর অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে একটা রিলেশন দেওয়া আছে। এবার বলছে ওই যে কনস্ট্যান্ট দুটো লেখা আছে এ আর বি, একটা আছে CP-CV ইজ ইকাল টু এ, আর একটা ক্ষেত্রে লেখা আছে CP-CV ইজ ইকাল টু বি। বলছে এদের মধ্যে রিলেশনটা কী হবে এ বি এর মধ্যে। এটা একদম ঠকানো কোশ্চেন যাকে বলে, মানে তোমাকে হঠাৎ করে ঘাবড়ে দেওয়া হয়েছে। আমরা জানি CP-CV ইজ ইকাল টু আর, যদি এন মোল হয় NR বা NR/J, তার মানে ডান দিকটা কনস্ট্যান্ট। তাহলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে CP-CV ইজ ইকাল টু আর হয়, যে কোনো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখানে বলেছে অক্সিজেনের ক্ষেত্রে বি আর হাইড্রোজেনের ক্ষেত্রে এ, তাহলে আর ইজ ইকাল টু এ, আবার এটাই আবার বি, তাহলে এ ইজ ইকাল টু বি, এটাই হলো অপশান, অর্থাৎ অপশান ডি হচ্ছে কারেক্ট। এটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন। আর অবশ্যই আমরা আসবো লাস্ট কোশ্চেনে, যেটা আজকের আমার এই ভিডিওতে শেষ এক্সাম্পল দেওয়া। অবশ্যই চ্যাপ্টার ছোট হলেও আমরা অনেকটা ভুলে গেছি, সেই জন্য একবার পড়ে নেওয়া। আমি অবশ্যই একটা একটা করে সব ইউনিটগুলোই ধরবো একটু একটু করে। তো এটা যেটা আসছে একটা, নেক্সট কোশ্চেনটা দেখো, বলেছে যে দি মিন ফ্রি পাথ ফর এ গ্যাস উইথ মলিকুলার ডায়ামিটার ডি অ্যান্ড নাম্বার ডেন্সিটি এন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, অর্থাৎ মিন ফ্রি পাথটাকে কীভাবে এক্সপ্রেস করবো। আমি আজকে একটা ফর্মুলা বলেছি, ল্যামডা ইজ ইকাল টু 1/√2 পাই সিগমা স্কোয়ার এন। শুধু এখানে একটু মাথায় রাখতে হবে যে সিগমাটাকে ডি ধরা আছে, মানে সিগমা ইকুইভ্যালেন্ট টু ডি। তাহলে ল্যামডা ইজ ইকাল টু হবে 1/√2 পাই, সিগমার বদলে হবে ডি স্কোয়ার এন। এবার আমি এখানটায় সে একই কথা আবার বলবো যে কনস্ট্যান্টটা নিয়ে গন্ডগোল হতে পারে, কিন্তু এন থাকবে আর একটা ডি স্কোয়ার থাকবে। তাহলে এখানেও আমরা দেখবো যে ডি স্কোয়ার আর এন অপশানটা কোনটাতে আছে। দেখো ডি স্কোয়ার আর এন অপশান একটাতেই আছে, সেটা হচ্ছে অপশান বি। যদি কনস্ট্যান্ট আলাদাও থাকতো তবুও আমরা কিন্তু অপশান বিটাকেই নিতাম। তাহলে আজকে 12টা কোশ্চেন আলোচনা করলাম। অবশ্যই আগের ক্লাসের জন্য তোমরা 1-2 দিন পড়ে নাও, তার জন্য একটা কোশ্চেন পেপার দেওয়া হবে, তার আবার সলিউশন দেওয়া হবে। প্র্যাকটিসটা নিজে নিজে করো, নিজে সৎ থাকবে যে অ্যান্সার দেখবো না। তাহলে কিন্তু এই যে লাস্ট কটা দিন আছে একটু প্র্যাকটিস করলে আমি আশা করছি খুব একটা খারাপ জায়গায় যাবে না, ফিজিক্সটা কিছুটা হলেও উদ্ধার হয়ে আসবে। আর অবশ্যই আমি পরের আবার ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, পড়া করো। অবশ্যই কোনো কিছু দরকার হলে আমার কমেন্ট বক্সে লেখো, আমি যোগাযোগ করে নেব। ভালো থাকবে, রাখলাম, নমস্কার।